নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না, যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে
নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারায় ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে
আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো? এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে চিরে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল।
আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি। ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদি ও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করলো। ডাক্তার চিৎকার করতে করতে ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে। ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম। তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও উপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি। তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি। ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো। তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল।
রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল, সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো। তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়। আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটাও এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয় আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখল, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়। আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল।
সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর চার পায়ে এগোলো আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল, আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত, তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল, আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানি না কেন মাটি থেকে উঠতেই পারছিল না, এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর, আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ, তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা, এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমা সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো, তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর, যে ওর সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল।
ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কেশরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো। আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে যন্ত্রণায় ছটপট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখল, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল, দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে। মা, ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। ও আমাকে মেরে প্রতিশোধ নিতে এসেছে। মা, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। শুভেন্দু গত 10 বছর ধরে খুবই অদ্ভুত ব্যবহার করছিল। ও প্রায় কোনো মেয়ের ব্যাপারে কথা বলতো যে সে ওকে মারার জন্য এসেছে। ওর পরিবারও শুভেন্দুর পরিবারের থেকে খুব সমস্যায় ছিল। শুভেন্দু প্রায় সময় বলতো, পরের পূর্ণিমার রাতে ওই ডাইনি আমাকে নিজের সঙ্গে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কঠোর সত্যি অবশ্যই লুকিয়ে থাকে, যে ওই ঘটনাগুলো যারা শোনে তাদেরকে আতঙ্কে ভয় পাইয়ে দেয়। শুভেন্দুর এই অবস্থার পরিণামও ঠিক এরকমই একটা সত্যি ছিল, যে কারণে শুভেন্দু আজ নিজের মৃত্যুর তারিখটাও জেনে গেছিল। 1 বছর আগে শুভেন্দু পেশায় একটা মেকানিকের কাজ করত। জীবন শুধু কেটেই যাচ্ছিল। ওর অনেক বেশি টাকা হঠাৎ করে কামানোর লোভ সবসময়ই থাকত। যাই হোক, একবার রাতে শুভেন্দু নিজের বাড়ি ফিরছিল, আর তখনই ও একটা মেয়েকে ফুটপাত এরিয়াতে ভয় পেতে দেখে। ও ওই মেয়েটার কাছে গেল আর বলল, ম্যাডাম, আপনি এখানে এত বেলায় চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন তো এটা একটা রেড লাইট এরিয়া। এই জায়গা রাতের সময় তো কি, দিনের আলো তো মেয়েদের জন্য ভালো নয়। আমি ওই এরিয়া থেকেই তো পালিয়ে এসেছি।
প্লিজ আমাকে আজ রাতের জন্য জায়গা দিয়ে দিন। কাল সকাল হতে আমি এখান থেকে চলে যাব, প্লিজ। ঠিক আছে, কিন্তু কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে। আজ রাত আপনি আমার বাড়িতে থাকতে পারেন। তাছাড়া আপনার নামটা কি? আমার নাম চারুলতা। আমি এখানকারই বাসিন্দা, কিন্তু এই লোকগুলো আমাকে জবরদস্তি এখানে রাখতে চায়, আর এই কারণেই আমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, আজ রাতের জন্য তুমি আমার বাড়িতে লুকোতে পারো। সেই রাতে চারুলতা শুভেন্দুর বাড়িতেই লুকিয়ে থাকলো। পরের দিন যখন শুভেন্দু উঠল, তখন চারুলতার চুলগুলো উড়তে দেখে ও তার উপর মুগ্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে ও চারুলতার সুন্দরতা ভালোভাবে দেখতে পায়নি। শুভেন্দু মনে মনে চারুলতাকে পছন্দ করে লেগেছিল। ও কোনো সময় নষ্ট না করে চারুলতাকে তক্ষুনি নিজের মনের কথাটা প্রকাশ করে দিল। শোনো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমাকে নিজের জীবন সাথী করতে চাই। তুমি কি? আমারও আপনাকে খুব ভালো লেগেছে। এইভাবে কোনো মেয়ের সাহায্য করা, বিশেষ করে কোনো অজানা মেয়ের, সে কোনো দেবদূতই হতে পারে। এরকম মানুষের জীবন সাথী বলুন তো কে হতে চাইবে না? এরপরে দুজনে একে অপরের সাথে বিয়ে না করেই একই বাড়িতে থাকতে লাগলো। এক রাতের কথা, সেটা পূর্ণিমার রাত ছিল। শুভেন্দু চারুলতাকে একটা সারপ্রাইজের অজুহাত দিয়ে একটা অজানা জায়গায় নিয়ে আসে। ও চারুলতার চোখে কাপড় বেঁধে রেখেছিল, যাতে সে ওর সারপ্রাইজটা দেখতে না পারে। আরে এবার বলবে তো কি সারপ্রাইজ? কাপড়টা তো খোলো। শুভেন্দু চারুলতার চোখ থেকে ওই কাপড়টা খুলে দেয়। যখনই চারুলতার চোখ খুলে যায়, ওর একটা জোরে চিৎকার বেরিয়ে যায়। ভবানী পাঠক, তুমি? শুভেন্দু, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এই তো সেই শয়তানটা যে অসহায় মেয়েদের দুর্বলতার লাভ তুলে তাদেরকে ফাঁসিয়ে দেয়। এই মেয়ে, উপরে দেখ, তুই রেল লাইট সেন্টারে দাঁড়িয়ে আছিস। তোর প্রেমিকের থেকে আমি তোকে কিনে নিয়েছি। খুব পালানোর শখ তোর, তাই না? এবার চার দেওয়ালের মধ্যে পুরো জীবনটা পালিয়ে বেড়াবি। মানে মানে এসব তুমি করেছো? তুমি তো এই শয়তানের থেকেও জঘন্য বেরোলে। তুমি নরকেও জায়গা পাবে না, কখনো না। নরকের ব্যাপারে তো জানি না, কিন্তু এখন তোকে বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা দিয়ে আমার জীবনটা স্বর্গে তো খুব সহজেই বদলে যাবে। তোর কি মনে হলো আমি তোকে ভালোবেসে ফেলেছি? আরে পাগলি, যে রাতে তুই পালিয়েছিলি সেই রাতে এদের সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেছিল। তোর সঙ্গে জবরদস্তি করলে পুলিশ থানায় পড়ে দিত আমাকে। কিন্তু এবার তো সবার এটাই মনে হবে যে তুই এখানে নিজের ইচ্ছায় এসেছিলি, আর প্রত্যেক রাতে তোর শরীরের নিলামি হবে। শয়তান, আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। তুই মনে রাখিস, খুব তাড়াতাড়ি রাতও এটাই হবে আর দৃশ্যটাও এটাই হবে। তোকে পাগল করে তোর আত্মাকে তোর শরীর থেকে টেনে নিজের সঙ্গে নিয়ে যাব। যত কষ্ট আমার হবে তার থেকে অনেক বেশি কষ্টের সঙ্গে তুই মরবি। জ্যান্ত থেকেও তুই মৃতকদের মতো জীবন কাটাবি তুই। যাই হোক, এরপর এই সব কিছু এখানে সমাপ্ত হয়ে গেল। চারুলতাকে জবরদস্তি রেড লাইট এরিয়াতে সেক্স স্লেভ হিসেবে কাজ করতে বাধ্য করা হলো। কিন্তু ঠিক 6 মাস পরে
হঠাৎ একটা খবর চলে এলো যে চারুলতা পাখায় গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এর ঠিক 2 দিন পরেই আরও একটা খবর এলো যে ভবানী পাঠকেরও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। সব থেকে বড় পাপী সে এখনো বেঁচে ছিল, শুভেন্দু। আজ 6 মাস পর চারুলতার আত্মা শুভেন্দুর সন্ধানে এসেছিল, আর এখন পৃথিবীর কোনো সাধু, তান্ত্রিক, পণ্ডিত ওকে মোটেই বাঁচাতে পারত না। অপেক্ষা ছিল তো শুধু পূর্ণিমার রাতের, আর যখনই পূর্ণিমার দিন এলো শুভেন্দুর শরীর খারাপ হতে লাগলো। ওর চিৎকার এত কষ্টের ছিল যেন ওকে গরম তাওয়ায় রেখে একভাবে সেঁকা হচ্ছিল। প্রত্যেক 10 মিনিটে ও অজ্ঞান হয়ে যেত, আর সবার শেষে রাত 1টার সময় করে ওই ডাইনি শুভেন্দুর ঘরে প্রবেশ করে ফেলে। তার ভয়ঙ্কর চেহারা দেখে শুভেন্দু চিৎকার করতে লাগলো, কিন্তু ওর আওয়াজ ওই ঘর অবধি সীমাবদ্ধ থাকতে পারত। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে ভুল করে ফেলেছি, কিন্তু কথা দিচ্ছি যে আমি এরকম অন্য কোনো মেয়ের সঙ্গে আর কখনো করব না। কি করে ছেড়ে দি? মনে আছে তো সেই পূর্ণিমার রাত যখন তুই ওই শয়তানের সঙ্গে আমার বোঝাপড়া করেছিলি? আমি তোকে সেই রাতে সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার সব কথাগুলোকে তোয়াক্কা না করে উড়িয়ে দিয়েছিলি। আর আজ আমি তোর ক্ষমা চাওয়াটাকেও উড়িয়ে দেব। এরপরে শুভেন্দুর এক ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ হলো। ওই ডাইনি শুভেন্দুর বুকটাকে ছিঁড়ে ওর হৃৎপিণ্ডটাকে বাইরে বার করে নিল, আর ওর আত্মাটাকে নিজের সাথে জানলা দিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। যতক্ষণ ওর পরিবারের লোক ওখানে পৌঁছলো তখন শুভেন্দুর মৃত শরীর টুকরো টুকরো ভাবে মাটিতে পড়েছিল। ওই অসহায় মেয়েটার প্রতিশোধ পুরো হয়ে গেল। সেই জন্য কথায় বলে, কর্ম কখনো কারোর ঠিকানা ভোলে না, আর কোনো আত্মার প্রতিশোধ পৃথিবীর সব থেকে মারাত্মক মৃত্যু দেয়। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল, আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম, সোনা কিনে আনো, আর তুমি আজকে নিয়েও চলে এলে। খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল, আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল। বাপ রে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই ডিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি?
আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারলো আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল আর রিয়ার দিকে তাকালো, আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আহ! 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 দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল, তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায়, আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন। আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকার বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে। চুপ করে আমার পেছনে আয়। রাত 2টো বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরী আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনি ডাইনি। ডাকিনী ডাইনি যখন বাইরে এলো, অঘরী দেবার মাথায় ছাই লাগিয়ে দিল আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর দেবার আশেপাশে ছাই দিয়ে একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনী ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরী, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে।
না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনী ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে। রিয়ার চুল খুলে যায় আর ও উল্টোভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডাই নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডাই নমঃ। রিয়ার শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না ঘড়ি। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। ঘড়ি, আজ তো তুই একে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরী রেগে গিয়ে গাছের দিকে তাকালো আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়ে খুশি থাকো। বেশি টাকার লোভ করো না।